জ্বালানি সংকট মোকাবেলায় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল সহ সব দোকানপাট বন্ধ হবে, মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত। রাশিয়া থেকে ২ মাসে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আনতে চায় সরকার, মিটবে ১.৫ মাসের চাহিদা। যুক্তরাষ্ট্রের সম্মতির জন্য চিঠির জবাবের অপেক্ষা, কৌশলী আলোচনার পরামর্শ। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ, ৯৮টি হুবহু উত্থাপন, গণভোট সহ ১৬টি নতুন করে উত্থাপনের সুপারিশ, প্রতারণার অভিযোগ বিরোধীদের। হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭০০, জ্বর শ্বাসকষ্টে ভুগছে রোগী, সিপ্যাপ ব্যবহারের পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টেছে জঙ্গল সলিমপুর, স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাসিন্দারা। নিরাপত্তায় সার্বক্ষণিক টহল নেওয়া হচ্ছে সরকারি নানা প্রকল্প। ভোরের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি সংকট মোকাবেলায় অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি বেসরকারি অফিসে চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের লেনদেন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ হবে সন্ধে ৬টায়। সংসদ সচিবালয়ে ৩ ঘণ্টা ব্যাপী মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। আহমেদ সালেহিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর এই পরিস্থিতি মোকাবেলায় নানামুখী সিদ্ধান্ত নিতে সংসদ অধিবেশন শেষে সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার রাত 8:45টায় শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের যে একটা 3 ঘন্টার বৈঠকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সেই সিদ্ধান্ত জানাতে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই লাইন ঝুঁকিতে পড়ায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা 1 ঘণ্টা কমিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেন হবে 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘণ্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। জরুরি প্রতিষ্ঠান ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সহ সব দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনটা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি খরচে নতুন যানবাহন এমনকি কম্পিউটার সামগ্রী না কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানপাট 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিকীয় সবার সবসময় যা থাকে সেগুলো খোলা থাকে। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে আগামী 3 মাস পর্যন্ত। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে বিদ্যুৎ চালিত বাস। আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, এইটার বদলে ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য স্কুলগুলো কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20%
শুল্ক ধার্য করা হবে। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে, ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাশিয়া থেকে 2 মাসে অন্তত 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করতে চায় সরকার, যা দিয়ে কমপক্ষে 1.5 মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন সম্মতির ওপর। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি দপ্তরকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় জ্বালানি বিভাগ। ভারত সহ অন্যান্য দেশের নজির টেনে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলী আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া আদায় সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতায় ফের আলোচনায় রাশিয়ার জ্বালানি তেল। গত মাসে অপরিশোধিত তেল ও ডিজেল 2 ধরনেরই জ্বালানি আমদানি করতে মস্কোর প্রস্তাব পায় ঢাকা। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় ভারী হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের উপযোগী নয় দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেজন্য রাশিয়া থেকে পরিশোধিত তেল কিনতে আগ্রহী জ্বালানি বিভাগ। আলোচনা চলছে 2 মাসে 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির, যা অন্তত 1.5 মাসের চাহিদার সমান। সরকার যদি রাশিয়ার সাথে লিঙ্ক করে এই 6 লক্ষ টন যদি আমরা আনতে পারি, এটা খুবই ভালো। এটা কিন্তু তাদেরকে কুইক করতে হবে এটা, কারণ এটা আমেরিকা কিছুদিন পরে আবার বন্ধ করে দিবে। এই একটা সময় আছে যখন আমরা এইটাকে করতে পারি। তবে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সম্মতির উপর। নিষেধাজ্ঞায় শিথিলতা চেয়ে এর মধ্যে মার্কিন রফতানি দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ওয়াশিংটনের ইতিবাচক সাড়ার। ইউএস এর সাথে আমাদের কথা হয়েছে, আমরা চিঠি লিখেছি। চিঠির উত্তর পেলে, আপনারা জানেন যে স্যাংশন ওয়েবার না পেলে তো আমি ওই উৎস থেকে আসলে আনতে পারবো না। যদি আমরা ওয়েব হয় তখন দেখা যাবে কত দিনের জন্য হলো, কত মেট্রিক টনের জন্য হলো, সেটা ফাইনালি জানা যাবে এরপর। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওঠে রুশ তেলের বিষয়টি। বিশ্লেষকরা মনে করেন, জ্বালানি কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে মিলতে পারে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত। অন্য দেশকে যদি ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশকে ছেড়ে না দেওয়ার কোনো কারণ নেই। এনার্জি ডিপ্লোম্যাসির অন্যতম হলো যে আমার নেগোসিয়েশন স্কিলটা আছে কিনা। আমাকে তাকে বোঝানো এটাই হলো যে আমার এখানে যদি এনার্জির ঝামেলা হয়, তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি যেটাকে তোমার দেশে পাঠাই, সেটার দাম যদি বেড়ে যায় এবং সেখানে যদি ঝামেলা হয়, তাহলে তো তোমারই ক্ষতি। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তাব এসেছিল রুশ তেল কেনার। তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পরে আর তেমন এগোয়নি আলোচনা। চলমান বৈশ্বিক সংকটে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি কূটনীতি। এ অবস্থায় সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগে যতটা সফল হওয়া যাবে, ততই সহজ হবে জ্বালানি পরিস্থিতি সামাল দেয়া, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 1.5 দিনের জ্বালানি তেল 2 ঘন্টায় বিক্রি হয়ে যাচ্ছে উল্লেখ করে আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, তেল সরবরাহ হলেও সংকট বাড়িয়ে তুলছে বাড়তি কেনার প্রবণতা। এদিন তেল ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। শেষ হয়ে যায়, সেই জন্য সংসদের প্রথম অধিবেশনের 7ম দিনের আলোচনার শুরুতে প্রশ্নোত্তর পর্বের বড় অংশই ছিল জ্বালানি সংকট নিয়ে। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জ্বালানি তেলের সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পদক্ষেপ জানতে চান আরও কয়েকজন সংসদ সদস্য। গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে? জবাবে মন্ত্রী জানান, নিয়মিত ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমদানিও করা হচ্ছে। তবে আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন অনেকে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এক প্রশ্নের উত্তরে নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দাম প্রসঙ্গে মন্ত্রীর জবাব, সরকারি খাত থেকে সিলিন্ডার বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো
বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। এদিকে সংসদে এক প্রশ্নের উত্তরে ভোলা থেকে গ্যাস খুলনা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী গ্যাস লাইন স্থাপন করার সানবীর রূপল। সময় সংবাদ, ঢাকা। এক লাফে বোতলজাত এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা। এর ফলে এখন ১২ কেজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ১,৭২৮ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতার। তারা বলছেন, খোলা বাজারে সরকার নির্ধারিত দামের অনেক বেশি দরে বিক্রি হয় এলপি গ্যাস। সরকারি হিসেবেই আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ। এক লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় ৪০০ টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী ১২ কেজি সিলিন্ডার বিক্রি হতো ১,৩৪১ টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। কোম্পানি বিক্রি করবে ১৬৩৩ টাকায়, পাইকারি বিক্রি হবে ১৬৮৩ টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে ১৭২৮ টাকা। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থতার নজির গড়েছে বিইআরসি। সরকার নির্ধারিত মূল্যে কখনোই বাজারে মেলে না জ্বালানি পণ্যটি। সাংবিধানিক সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না। ফেব্রুয়ারি মাসে তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে তারা যারা বটলার তারা দাম বেশি নেয়। এটা আমরা পরীক্ষা করে দেখব। গেল মার্চেও দেশে বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের আশঙ্কা, বাজারে এবার নতুন দুর্ভোগ হতে চলেছে গ্যাসের সিলিন্ডার। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার ২,২২০ টাকা যেভাবে পারে আপনার বিক্রি করবে। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরো ৪০০ বাড়ে তাহলে তো মানুষ আরো বিপদে পড়ে যাবে। সরকারের নির্ধারিত রেট হচ্ছে ১৭২৮ টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি ৭৯ টাকা ৭৭ পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎ খাত। লোডশেডিং মোকাবেলায় এখন বড় ভরসা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু দেশের বৃহৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ প্রায় ৭ মাস। তবে দীর্ঘ জটিলতার পর শুরু হয়েছে কয়লা সরবরাহ। শিগগিরই কেন্দ্রটি চালুর আশা কর্তৃপক্ষের। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন তৌকিব পেঁদা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। দুটি ইউনিটে ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে গেলেও গত ৭ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তির টেন্ডার জটিলতায় কয়লা আমদানি ব্যাহত হলে গত বছরের ১১ নভেম্বর উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চাপে পড়েছে দেশের জ্বালানি খাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল ও LNGর দাম বেড়েছে, সরবরাহ হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমানে দেশের প্রায় ৪০% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন থেকে প্রায় ১৭%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা ৬ থেকে ৭,০০০ মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ মেগাওয়াট। বিশেষজ্ঞরা বলছেন, কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমন বাস্তবতায় গুরুত্ব বাড়ছে RNPL এর। অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে ১২ লাখ মেট্রিক টন কয়লা। এই কয়লা দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে ৩.৫ মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে কয়লাবাহী একটি জাহাজ পৌঁছেছে, আরও কয়েকটি জাহাজ আসার পথে। পর্যাপ্ত মজুত নিশ্চিত করে চলতি মাসেই চালু করা হবে কেন্দ্রটি। কয়লা সংকট ছিল, যার কারণে কিছুদিন আমাদের ইউনিটগুলো বন্ধ ছিল। এখন এটি সমাধান হয়ে গেছে। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরও কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে
আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাব থাকলেও কয়লা আমদানিতে সরাসরি ঝুঁকি তুলনামূলক কম, কারণ বাংলাদেশের প্রধান সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যুদ্ধক্ষেত্রের বাইরে। বিশেষজ্ঞদের মতে বর্তমান জ্বালানি সংকটে কয়লা ভিত্তিক বিদ্যুৎই তুলনামূলক স্থিতিশীল বিকল্প। তাই দ্রুত আরএনপিএলকে পূর্ণ উৎপাদনে আনা এখন জরুরি। প্রতিদিন 12 থেকে 13 হাজার মেট্রিক টন কয়লা ব্যবহার করে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আরএনপিএল, আর তা দিয়েই দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগ পূরণ করতে পারবে এই কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন স্পিকার। 98টি হুবহু সংসদে উত্থাপন করা হয়, আর 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে আনার সুপারিশ করা হয়েছে। গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ করা হয়, আর 4টি বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বৃহস্পতিবার বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদ অধিবেশনে এই রিপোর্ট উপস্থাপন করেন। এদিন গণভোট সহ 16টি অধ্যাদেশ নতুন করে উত্থাপনের সুপারিশকে প্রতারণা বলছে বিরোধী দল। আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই গঠন করা হয় বিশেষ কমিটি। 13 সদস্যের কমিটির সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ সরকার দলীয় 10 সদস্য এবং বিরোধী দলের 3 জন সদস্যকে। বিশেষ কমিটি 3 দিন বৈঠকে বসে। এসব বৈঠকে আলোচিত হয় 133 অধ্যাদেশ। পরে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারের 133 অধ্যাদেশের মধ্যে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয় 98টি অধ্যাদেশ। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সহ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশকৃত অধ্যাদেশের সংখ্যা 15টি। স্পিকার, এছাড়া গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। অধিবেশন শেষে চিফ হুইপ জানান 9 এপ্রিলের মধ্যে উত্থাপিত অধ্যাদেশ পাশ করার চেষ্টা করবেন তারা। সেখানে যাচাই বাছাই করার পরে মোটামুটি আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। আপনারা রিপোর্টটা ইতিমধ্যে পেয়েছেন আশা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, তার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। 133টির মধ্যে 20টি অধ্যাদেশ উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটি বিরোধী দলের 3 সংসদ সদস্য মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম। অধিবেশন শেষে বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, মানবাধিকার, দুদক, গুম অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল বা পরে উত্থাপনের জন্য প্রস্তাব করেছেন। সরকারের এমন প্রস্তাবে বিরোধীরা মর্মাহত। বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। 8 আগস্ট 2024 থেকে 17 ফেব্রুয়ারি 2026-এ জারি করা হয় এসব অধ্যাদেশ। 12 এপ্রিলের মধ্যে ভাগ্য নির্ধারিত হবে এসব অধ্যাদেশের। যাচাই করা যেতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ে হিন্দুদের উপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এদিকে ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। গত বছর নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়, যা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সকালে সচিবালয়ে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।
বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ঢাকার 2 সিটিতে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণেরও চিন্তা করছে সরকার। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। এদিন দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানান পরিষদের সাধারণ সম্পাদক। সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি 3 দিন কমপক্ষে করা এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। এর আগে সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং শুরুতেই দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রবাসী কল্যাণ বিষয়ে বৈঠক করেন তার শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রোগীর চাপ। 24 ঘন্টায় হামে আক্রান্তের সংখ্যা 685, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এদিকে সিপ্যাপ ব্যবহারে নিউমোনিয়া, শ্বাসকষ্টের চিকিৎসায় ভেন্টিলেটরের প্রয়োজন কমবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ করছে নিউমোনিয়া, যার কারণে শিশুদের প্রয়োজন হচ্ছে ভেন্টিলেশন। এবার শ্বাসকষ্টের চিকিৎসায় প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপের উদ্ভাবন করল আইসিডিডিআরবি। বৃহস্পতিবার এর ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হাম দেশে বজ্রপাতের মতো ছড়ালেও অল্প সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। মিজেলস এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত বছরগুলোতে হামের টিকাদান কর্মসূচি ন্যূনতম 95% সফল করতে না পারায় এবার আক্রান্ত বেড়েছে। 20-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যে কারণে মিজেলসের আক্রমণ। এটা তো আমরা দায়ী না, বিগত সরকার। রাজধানীর শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 17 শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছে 58 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের চিঠি আদালত অবমাননার শামিল বলেও মনে করেন তিনি। গত বছরের 17 নভেম্বর, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনি বাধ্যবাধকতায় শেখ হাসিনাকে অনুপস্থিতি দেখিয়ে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে শেষ হয় বিচার কাজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আরেক পলাতক আসামি মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান কিংসলি নেপোলি নামক প্রতিষ্ঠান 30 মার্চ ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে চিঠি দিয়েছেন বলে জানানো হয়। চিঠিতে অনুপস্থিতিতে বিচার করায় আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এমন কোনো চিঠি পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এই ধরনের চিঠি আদালত অবমাননার শামিল মন্তব্য করে তিনি বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই
আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। খারিজ করা হয়েছে হাসানুল হক ইনুর মামলার পুনর্তদন্ত চেয়ে করা আবেদন। শহীদ ওয়াসিম হত্যা মামলায় 12 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানায় চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থা যেন বিনষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র যাতে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের ঐক্য থাকলে আধিপত্যবাদী শক্তি গ্রাস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। সেই কথার উপরে এত রক্ত, এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে, তখনই তো আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক। সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 31 মার্চ জর্জিয়া স্টেট সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এ সময় জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের হাতে রেজুলেশনটি তুলে দেয়। এর আগে জর্জিয়ার সফরকালে গভর্নর ব্রায়ান কেম্পের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। Thai Aluminium. The better is now the best. ভয় আর আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস। স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন স্থানীয়রা। বলছি, এক সময়ে সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত পাহাড়ি জনপদ চট্টগ্রামের ভয়ঙ্কর জঙ্গল সলিমপুরের কথা। প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করেছে অস্থায়ী 2টি ক্যাম্প। নিরাপত্তা ও নানা সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। জঙ্গল সলিমপুর ঘুরে এসে নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাহির থেকে সাদামাটা মনে হলেও বাড়ির ভেতরে আভিজাত্যের ছোঁয়া। গভীর জঙ্গলে অপরূপ দোতলা বাংলো, সুদৃশ্য বাগান ও সুইমিং পুল। সন্ত্রাসীদের বিলাসী জীবনযাপনের এমন দৃশ্য সামনে আসে আতঙ্কের জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসন নিয়ন্ত্রণের পর। কিছুদিন আগেও ভয়ের জনপদ ছিল এটি। প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা, ঢুকতে গেলে বিশেষ পরিচয়পত্র। সেই ভয়ঙ্কর জঙ্গলে গত 9 মার্চ 4000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টে যায় দৃশ্যপট। নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করে অস্থায়ী 2টি ক্যাম্প। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো সন্ত্রাসী বাহিনী, এটা কে আসলো এটা ইম্পর্টেন্ট না। এখানে সন্ত্রাস দমন আমাদের উদ্দেশ্য, যেই আসুক তাকে দমন করা হবে। স্থানীয়দের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সার্বক্ষণিক টহলে আইন শৃঙ্খলা বাহিনী। সুযোগ সুবিধা নিশ্চিতে নেওয়া হচ্ছে সরকারি নানা প্রকল্প। অত্যন্ত সুন্দর একটা এলাকা, আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে। আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনের ফিরিয়ে নিয়ে আসতে চাই। প্রশাসনের এমন উদ্যোগে আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস স্থানীয়দের। আলীনগর ইয়াসিন যে ছিল সে একটা সন্ত্রাস ছিল, তার তাণ্ডবে পুরা ছিন্নমূল জঙ্গল সলিমপুর খুব নির্যাতিত জনগণরা ছিল। আমি মনে করি যে প্রশাসনের লোক এখানে আছে না, আমাদের এখানে আমরা হেফাজতে আছি। রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে 3000 একরের বেশি সরকারি খাস জমি দখলে নেয় কয়েকটি চক্র। দীর্ঘ 3 যুগ ধরে চলে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট বাণিজ্য। বহিরাগতদের এনে গড়ে তোলা হয়েছিল দেশের ভেতরে ভয়ঙ্কর এক রাজ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
বন্ধ হয়ে গেছে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলের ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। ফলে অতিরিক্ত খরচে ম্যানুয়াল পদ্ধতিতেই ট্রেন ধোয়া মোছার কাজ চলছে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে। ওয়াশিং প্ল্যান্ট কাজে লাগাতে নতুন প্রকল্প চান রেলের মহাপরিচালক। তবে একে রেলের চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞের। তাজমুস সালেহের প্রতিবেদন। ১.৫ ঘন্টার বদলে মাত্র ১০ মিনিটে সম্পূর্ণ একটি ট্রেন পরিষ্কারের লক্ষ্যে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেল স্টেশনে চালু হয় দুটি আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। এখন আমরা 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসই দিতে পারব। ২০২১ সালে কার্যক্রম শুরুর ২ বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ওয়াশিং প্ল্যান্ট এখন ভোগান্তির কারণ বলছেন রেলকর্মীরা। ২ বছর যাবত বন্ধ আছে। 2-3 করে কাজ করতে হয়, একবারে পুরোপুরি কমপ্লিট হয় না। ট্রেন ধোয়া মোছার কাজ চলছে পাশের ওয়াশপিটে সনাতন পদ্ধতিতে। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন ট্রেনের ভেতরে বাইরে পরিষ্কার করতে পারে না এই ওয়াশিং প্ল্যান্ট। উল্টো এতে তাদের কাজ বেড়েছে 3 গুণ আর ব্যয় হয় অতিরিক্ত সময়। তাই ওয়াশিং প্ল্যান্ট ব্যবহার করতে চান না তারা। ওটা আপনি মনে করেন খালি বাইর সাইডে ওয়াশ করে, ভিতরে তার কাজ করে না, ভিতরে আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়। ওয়াশিং প্ল্যানে ওয়াশ ধরলে ওই কাজটা আরও বেশি কষ্ট হয়। এমন কি হয় মানে পানি ঢুকে বেশি, কাজটা আরও দেরি হয় বেশি। কমলাপুর রেলওয়ে স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার বলছেন ভুল জায়গা নির্বাচন, স্থান স্বল্পতা আর কারিগরি ব্যর্থতায় কাজে লাগেনি ওয়াশিং প্ল্যান্ট। ওয়াশিং প্ল্যান্টটা ভুল জায়গায় স্থাপন করা হয়েছে। এমন জায়গায় বসছে আমাদেরকে একবার ওয়াশপিটে স্থাপন করা লাগে, ওখানে পেছন দিয়ে আবার একটা ইঞ্জিন নিয়ে টাইনা নিয়ে উপর গ্যান্ডার সাইডে ওইটা আবার পুশব্যাক করে জায়গায় টাইনা নিয়ে আবার ওয়াশপিটে স্থাপন করা লাগে। এক কাজ আমার দেখা যায় 4 বার করা লাগে। ত্রুটি স্বীকার করে রেল মহাপরিচালক বলছেন পূর্ণাঙ্গ সেবা পেতে দরকার নতুন প্রকল্প। তবে একে চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ বিশ্লেষকের। যদি আমরা একই লাইনে করতে পারতাম বা এখনও যদি কে রিমডেলিং করে লেআউটটা যদি আমরা চেঞ্জ করে একই লাইনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা ব্যবহার করা ইজি হবে। প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই দায় নিতে হবে। তারা তো বিদেশে ভ্রমণ করেছেন, তারা তো দেখেছেন এটা কোন ক্ষেত্রে কিভাবে বসাতে হয়, কিভাবে কাজ করে, দেখে এসে তো এটা করেছেন। এটা আসলে মার্জনা করার কোনো সুযোগ নাই। আমি মনে করছি এটা আসলে একটা বিরাট অপরাধ। রেলের অব্যবস্থাপনা দুর্নীতি বন্ধে সরকারকে এখন থেকেই নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এ যেন মগের মুল্লুক। ৩৬ কোটি টাকা ব্যয়ে কোনো সমীক্ষা ছাড়াই বসানো হলো দুটি ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। পরে জানা গেল তা বসেছে ভুল জায়গায়, ফলে সেবা দিতে না পারায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ রেল কর্মকর্তারাই বলছেন এই প্রকল্পের সুফল পেতে হলে নিতে হবে আরও একটি প্রকল্প। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এমন অপরিকল্পিত ব্যয়ের কারণেই ডুবতে বসেছে রেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 19 ঘন্টা পর উদ্ধার হলো হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন। স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দুর্ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুড়মুড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। জ্বালানি তেলবাহী অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনা 19 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে হবিগঞ্জের লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। বুধবার রাতে মাধবপুরের মন্তলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। একটি খালি ও 4টি ওয়াগন রেললাইনের উপরে থাকায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ 19 ঘন্টা বন্ধ থাকে। এ সময় প্রায় 500 মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করতে একটি লাইন চালু করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। আপাতত একটা লাইন কার্যকর হয়েছে, আরো 2টা লাইন রয়েছে। যে মেইন লাইনটা এটা এখনো কার্যকর হয় না। এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া জ্বালানির তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। বিজিবি জানায় তারা 1000 লিটার ডিজেল সংগ্রহ করেছে। নদীর নালের মধ্যে পড়ার কারণে তেল বাইশে উঠছে। এই তেলগুলো আমরা সংগ্রহ করতেছি। তেল সংগ্রহ করেছি আমরা, যার পরিমাণ আনুমানিক 1000 লিটার, যেটা আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এখানে আমাদের সার্বক্ষণিক পাহারা থাকবে, পুলিশ সহ রেলওয়ের পুলিশ প্লাস পাশাপাশি রেলওয়ে লোকজন থাকবে। এদিকে দুর্ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পর্যায় থেকে ডিসি স্যার একটা কমিটি করে দিয়েছেন, তদন্ত কমিটি। সেটা কার্যক্রম আমরা খুব শীঘ্রই শুরু করব। দুর্ঘটনা কবলিত 5টি অয়েল ট্যাঙ্কারে প্রায় 2 লাখ লিটার ডিজেল ছিল। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, হবিগঞ্জ। রাজধানীর বনশ্রীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। রাত 12:30টার দিকে বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বরিশাল থেকে ঢাকায় এসে দুর্ঘটনায় পড়েন সুমন গাজী।
পুলিশ ঘটনাস্থলে এসে তার ফোন এবং বাইক উদ্ধার করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। সুমনের সঙ্গেও 6 বছর বয়সী ভাগ্নে থাকলেও অক্ষত আছে সে। তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা জানান 32 বছর বয়সী সুমন কাজী ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী। ট্রাকের সাথে তার ধাক্কা লাগছে অথবা সে পড়ে যাওয়ার পরে হয়তো ট্রাক তাকে পিষে দিয়েছে। আমি তার বডিটা একটু সামান্য দেখছি, কিন্তু আসলে দেখার মতো অবস্থানে নাই। মোটরসাইকেলের সাথে সে সংঘর্ষ হয়েছে এটাও কেউ প্রপারলি বলে না এখনো পর্যন্ত। মোটরসাইকেলের পেছনে একটা 5 বছর বা 6 বছরের বাচ্চা ছিল। বাচ্চাটা আমার দেখার মতো সম্পূর্ণ আনটাচ, বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং মোটরসাইকেলেরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। শুধুমাত্র মোটরসাইকেল রাইডার সুমন কাজী ঘটনাস্থলে নিহত হয়েছে। মেয়র নির্বাচন নিয়ে বহু দলের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বৃহস্পতিবার রাতে ভাসানটেকের বিআরপি পূজা মণ্ডপে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক নির্বাচন কমিশনকে নতুন ভোটার তালিকা হালনাগাদ করার আহ্বান জানান। বলেন, মেয়র নির্বাচনে যে এলাকার ভোটার তাকে সেই এলাকাতেই ভোট দিতে হবে। এদিকে ফুটপাত দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, হকারদের বিকল্প ব্যবস্থা তৈরিতে গঠন করা হয়েছে কমিটি। স্থানীয় নেতৃবৃন্দ, হকার বন্ধুরা এবং পুলিশ ডিসি, ট্রাফিক ডিসি তাদের সকলের সমন্বয়ে একটা কমিটি করে দিয়েছি। এই কমিটিটা আগামীকালকে মোটামুটি ফাইনাল হয়ে যাবে। তারপরে তাদের সাথে কথা বলে তাদেরকে অন্যত্র ব্যবস্থা করব। আশা করি 10 নম্বর হোক এবং বিশেষ করে মেন রোডে কোনো ফুটপাতি দোকানদার থাকবে না। এখানেও বহু ধরনের সমালোচনা, বহু ধরনের ষড়যন্ত্র আছে। পার্লামেন্ট মাত্র শুরু হলে 1 মাস হয় নাই, এখনই ওয়াকআউট শুরু হয়ে যায়। জাতীয় সঙ্গীত বাজে সেই সময় সেটারও তারা সম্মান করে না। আবার নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আরে বাবা, তোমরা যে ভুয়া ভোট টোট বানাই সেগুলো ঠিক করতে হবে না? তা আমরা একটু ঠিকঠাক করে নেই, এত পাগল হওয়ার কি আছে? নির্বাচন তো অবশ্যই আমরাও চাই। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, চানখারপুল, মিরপুর সহ 8টি স্থানে চলে এই অভিযান। দোকানের বাইরে বর্ধিতাংশ রাখায় জরিমানা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর আবারও দোকান বসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মাইকিং করে ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয় অবৈধ দোকানপাট। যারা মানছেন না তাদের দোকান জব্দ করে তোলা হয় গাড়িতে। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে গোপাল শাহবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমরা কি করব? আমাদের তাহলে একটা লাইন কাট করে দেখ, এটা ব্যবস্থা করে দেখ। আমরা ব্যবসা করি, আমরা এত টাকা ভাড়া দিয়ে, তাহলে আমরা কিভাবে সম্ভব? পুলিশ ও ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পর আবারও যেন দোকানপাট বসাতে না পারে সেজন্য একই জায়গায় একাধিকবার অভিযান চলছে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে। দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। ডিএমপির আরেকটি টিম অভিযানে যায় চানখারপুল থেকে বকশীবাজার সড়কে। রাজধানীর চানখারপুলের এই সড়কটিতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান অবৈধভাবে বসে থাকে। পাশাপাশি পাশের এই ডিএসসিসি মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও তাদের দোকানের বর্ধিতাংশ ফুটপাত পর্যন্ত বর্ধিত করে। কিন্তু অভিযানের কথা শুনে সবাই সটকে পড়েছে। দেখে মনেই হবে না যে এখানে আসলে এত অবৈধ দোকানপাট থাকে। এ সময় কিছু দোকান খোলা পাওয়া যায়, অনেকে আবার দোকান খোলা রেখেই পালিয়ে যায়। আগের চেয়ে আমরা নজরদারিতে এখন একটু আরো বাড়াচ্ছি, এখন একটু ভিজিবল। আমরা সবসময় চেষ্টা করবো যেন এটা আমরা কন্টিনিউ করতে পারি। এদিকে মিরপুর 10 থেকে 12 পর্যন্ত সড়কেও বেশ কিছু দোকানের মালামাল জব্দ করা হয়। এ সময় পুনর্বাসনের দাবি করেন দোকানিরা। সড়ক থেকে মালামাল সরাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বই 2 টাকার জন্য আমরা তো কি করে খাবো? দোকানটাকে এক্সটেন্ড করে
যদি সে ব্যবহার করে ফুটপাত, আমরা তাদের বিরুদ্ধে অভিযান করছি। এখন যার দোকান আছে দোকান তো আমরা উচ্ছেদ করতেছি না। আমাদের এই অভিযান প্রক্রিয়াটা সবসময় কন্টিনিউ থাকবে। ডিএমপির এই অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফুটপাত ও রাস্তায় কোনো ব্যবসা করা যাবে না, প্রয়োজনে পুনর্বাসন সহ বিকল্প ব্যবস্থা নেবে ডিএনসিসি কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। বলেন, উচ্ছেদ নয়, সমঝোতা চায় কর্তৃপক্ষ। ফুটপাতের ব্যবসায়ীদের 5 সদস্যের প্রতিনিধি দল করে আলোচনায় বসে পুনর্বাসন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, পুনর্বাসনের পর নির্দিষ্ট জায়গায় ব্যবসা করার বৈধতা দিতে দেয়া হবে টোকেন। চাঁদাবাজি বন্ধে এ টোকেন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মে মাসের মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার করবে সরকার। রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ কমাতে কুড়িল থেকে আফতাবনগর পর্যন্ত তৈরি করা হবে ডাবল লেনের বাইপাস সড়ক। রামপুরা থেকে কুড়িল সড়ক রাজধানীবাসীর কাছে এক ভোগান্তির নাম। 7.7 কিলোমিটার সড়ক পাড়ি দিতে দীর্ঘ সময় বসে থাকতে হয় যানজটে। ভোগান্তি নিরসনে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বিকল্প এই সড়কটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রগতি সমিতির ব্যাপক যানজট, সেই যানজটটা যেন কমে যায়। আবার সেটারই বাইপাসের এইখানে একটা 300 ফিট থেকে এইটা আমরা একটা রুট নির্ধারণ করতেছি। আশা করি যে অতি দ্রুত আপনারা ঢাকা শহরের যানজটের মে মাসের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। ঢাকা উত্তরের প্রশাসক বলেন, রাষ্ট্রের অর্থ যেন অযথা ব্যয় না হয়, তাই সমন্বয় করে কাজটি করা হবে। একটা কাজ যাতে বারবার করতে না হয়। যে রাজুকের একটা কাজ হলো, আমি সিটি কর্পোরেশনে করে গেলাম, আবার সেটাকে ঘুরে আবার সংস্কার করলাম, বারবার রাষ্ট্রের অর্থ যাতে ব্যবহার না হয়, সমন্বয় করে আমরা কাজ করার চেষ্টা করছি। জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের বিভিন্ন জায়গা অবলম্বন করে তাদের রাজধানী কেন্দ্রবিন্দুতে গিয়ে সহজেই পৌঁছাতে পারে। এই কারণে আমরা এই বাইপাস রাস্তাটাকে আমরা সংস্কার করব। বাইপাস সড়কের নিরাপত্তা, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন ডিএমপি কমিশনার। 3টা ব্রিজ করে দিবেন, 2টা হলো কাজ চলমান, 2টা হলো গাড়ি যাওয়া আসা করবে, আর মাঝখানেটা হলো ফুট হাঁটবে। তো এইটা হয়ে গেলে আফতাবনগর হয়ে ডেমরা হয়ে সব চলে যেতে হবে, সেক্ষেত্রে প্রগতি সরণিতে আর কারো উঠা লাগবে না। এই বাইপাস সড়কটি মেট্রো রেলের লাইন 1 নির্মাণের সময় রামপুরা থেকে কুড়িল যাত্রায় বিকল্প পথ হিসেবে কাজ করবে বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীর পাংশায় সার কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার বাগদুলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার সাদ আহমদ। এ সময় সিরাজুল ইসলামের দোকান থেকে 183 লিটার ডিজেল জব্দ করা হয়। প্রতি লিটার ডিজেল 160 টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তিনি তেল বিক্রির বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয়েছেন। জ্বালানি তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পণ্যবাহী ট্রাকে তেলের পরিমাণ নির্ণয় সহ নেওয়া হয় নানা পদক্ষেপ। প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশের তুলনায় ভারতে 17 টাকা বেশি এবং পেট্রোলের দাম বেশি 24 টাকা। তেল পাচারের সংখ্যায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে প্রতিদিন 6 থেকে 700 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যাতায়াত করে। চট্টগ্রামে ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুদ 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ডিজেল জব্দ করে নৌবাহিনী ও কোস্টগার্ড। অবৈধ ডিজেল জব্দের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এর আগে গেল কয়েকদিনের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় 25,000 লিটার এবং পতেঙ্গায় প্রায় 6 টন ডিজেল জব্দ করে প্রশাসন।
খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল মানিকগঞ্জের শিবালয়ের কাসাদহ খাল। অনেক স্থানে সরু নালার মতো হয়ে গেছে। পানির প্রবাহ বন্ধ হওয়ার আগের মতো কৃষকরা সেচ সুবিধা পান না। শিগগিরই খালটি পুনরুদ্ধার করে খননের দাবি এলাকাবাসীর। অবশ্য খালটি পুনঃখননের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধির। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দুপাশে বাড়ি, মাঝখানে নিচু জায়গা। দেখতে নালার মতো মনে হলেও এটি এক সময়ের খরস্রোতা খাল। 1979 সালে মানিকগঞ্জের শিবালয়ে খনন করা হয় কাসাদহ খাল। সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন কাজের উদ্বোধন করেন। পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য স্থাপন করা হয় কয়েকটি স্লুইস গেট। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় 5 কিলোমিটার দীর্ঘ ও 22 ফুট প্রশস্তের এ খাল দিন দিন ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও দখলের কারণে সরু নালার মতো হয়েছে। পানির প্রবাহ বন্ধ হওয়ায় আগের মতো কৃষকরা সেচ সুবিধা পান না। শীঘ্রই খালটি পুনরুদ্ধার করে খননের দাবি এলাকাবাসীর। একটা মাত্র সংযোগ এই বিলের সাথে চকের সাথে, যেটা এই খালটা। অনেক দূরে আমাকে পানি আনতে যাওয়া লাগে, তাহলে চালু থাকলে আমরা পানিটা বাড়ির কাছ থেকে নিতে পারি। যখন প্রয়োজন তখন পানি পাই না, আবার একবার বৃষ্টি হইলে পানিতে চক তোলা যায়, পানিটা পাস হইতে পারে না। আমরা চাইতেছি আগামীতে যখন আমাদের খালে সচল করে দিয়ে এবং চরকে ঠিক করে দেয়, যাতে আমরা পানি ঠিকভাবে আমরা চকে বন্টন করতে পারি। খালটি পুনর্খননের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধির। কৃষকরা যাতে বড় মৌসুমে তাদের চাষাবাদে কোনো ব্যাহত না হয়, তড়িৎ গতিতে যাতে এই খালটা পুনর্খননের ব্যবস্থা হয়, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। আমি অবশ্যই সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব এই খালটাকে পুনর্খনন করে শুধু খাল সচল নয়, এই খালের সাথে পুরা জেলার যে সেচ প্রকল্পের সমন্বয়, সেই কাজটা আমি সম্পন্ন করব। দক্ষিণ শিবালয়ের যমুনা নদী থেকে উৎপত্তি হয়ে ইছামতি নদীতে মিলিত হয়েছে কাসাদহ খাল। সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে বাস পানিতে পড়ার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটে একটি ট্রাক খাদে পড়ল পন্টুন থেকে। সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায় বৃহস্পতিবার রাত 9টার দিকে ঘাটের উপর দিকে থেকে পন্টুনের দিকে এগিয়ে যাচ্ছে একটি ট্রাক। দ্রুতগতিতে নিয়ন্ত্রণহীনভাবে এটি পন্টুন পেরিয়ে গিয়ে পড়ে নদীতে। এরপর মুহূর্তেই ডুবে যায় পানিতে। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাকটির চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ঘোড়া স্ট্যান্ডে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেছে তানভীর আহমেদ নামের এক যুবকের। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 9:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাপা দেয় মোটরসাইকেল আরোহী তানভীরকে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তানভীর আহমেদ ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে 3 ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা জানান, সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন। 3 দিন পার হলেও গাড়ির চালক গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। 48 ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আলটিমেটাম দেন তারা। ভোলার দৌলতখানে 12 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী সহ 4 শিশু তাদের বাড়ির সামনের রাস্তায় যায়। এ সময় পাশের পুকুরের মাটি কাটা এক শ্রমিক শিশুটিকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। সেখান থেকে ছুটে এসে শিশুটি পাশের বাড়িতে এসে অস্বাভাবিক আচরণ করে পুকুরে পড়ে যায়। এরপর ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হন। পরে তার পরিবারের লোকজনসহ রাতেই শিশুটিকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। যারা 30 লাখ শহীদের রক্তকে অস্বীকার করে, তারা 71কে অস্বীকার করে তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির
ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার বিকেলে মাইজদি হাউজিং বালুর মাঠে নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, তারা বেহেশতের টিকিট বিক্রি করে ভোট করেছেন, তারা মানুষকে ভুল পথে নিয়ে গেছেন। মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেন, 30 লক্ষ শহীদের রক্তের সাথে যারা বেইমানি করেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানির সাথে যারা বেইমানি করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। দেশে প্রচুর পরিমাণে তেল মজুত আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, কেউ কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। খাল খনন কর্মসূচি নিয়ে বলেন, কেউ অনিয়ম বা দুর্নীতি করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের ফরিদাবাদ এলাকার খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। এর আগে রশিদপুরা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। এপ্রিল মাসেও তেল আপনার এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না। আমরা প্রচুর আমাদের কাছে মজুদ আছে এবং আমাদের পাইপলাইনে এখন অনেক তেল আসছে। অতএব আমাদের মনে করব যে সবাইকে আমরা মনে করি যে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর্টিফিশিয়াল সংকট সৃষ্টি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার জন্য যদি কোনো অপচেষ্টা কেউ করে, সেটা যেন কঠোর হাতে ওনারা দমন করেন। খুলনায় খালের পানির প্রবাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার সকালে নগরের একাধিক খাল পরিদর্শন করে খালের বর্জ্য পরিষ্কার, দখলমুক্ত ও খননের নির্দেশ দেন তিনি। জানান, বর্ষা মৌসুমের আগেই খালের পানির প্রবাহ স্বাভাবিক করা হবে। ময়ূরনদ সহ একাধিক খাল খনন করা হবে। শিগগিরই বাস্তবায়ন করা হবে সব প্রকল্প। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শওকত আলী। বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। অপরাধে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। চুরি, ছিনতাই ও সন্ত্রাস দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। মাদক, চাঁদাবাজি, ছিনতাই এবং কিশোর গ্যাং, এগুলো সম্পর্কে জিরো টলারেন্স থাকবে। নগরবাসীর জন্য একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ নগর উপহার দেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা জাগ্রত থাকবে। গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার নওগাঁ মরাপুকুর গ্রামে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, 30 মার্চ দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নে মারধরের ভিডিও চিত্র ধারণ করেছিলেন কয়েকজন সাংবাদিক। ওই সময় তাদের উপর হামলা চালায় কয়েকজন যুবক, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। এ ঘটনায় সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত নুরুল নবী সহ অন্যান্য সহযোগীরা এখনও পলাতক। রাজশাহী নগরের 14 বিহাস মোড় এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার চলাচলের রাস্তা সাইনবোর্ড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা ইয়াসমিন খুশি জানান, তাদের ক্রয় করা জমি পরিকল্পিতভাবে দখলের চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিরা সন্ত্রাসী বাহিনী ব্যবহার 26 মার্চ তাদের চলাচলের রাস্তা সাইনবোর্ড দিয়ে বন্ধ করে দেয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম আজাদ বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান। যেহেতু জমি সংক্রান্ত বিরোধ, তাই উভয় পক্ষকে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার কথা বলা হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্তের বড় আচরা গ্রাম থেকে 2 কেজি 800 গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে বড় আচরা গ্রামের বেনাপোল কাগোভেকেল টার্মিনালের পেছনে বিস্ফোরক দ্রব্য মজুতের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তাদের একটি দল। অভিযানে 2 কেজি 800 গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কাউকে আটক করা যায়নি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আমিরুল ইসলাম আরিফ। ধন্যবাদ মিসবাহ। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। এবারের ঈদ মৌসুমে প্রত্যাশা অনুযায়ী জমেনি সিলেটের পর্যটন ব্যবসা। পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি থাকলেও তা অন্য বছরের তুলনায় কম বলছেন ব্যবসায়ীরা। তারা জানান, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের ভ্রমণ পরিকল্পনাতেও। দিগেন সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঈদের ছুটিতে দেশের পর্যটকদের শীর্ষ পছন্দের জায়গার মধ্যে একটি সিলেট। জাফলং, রাতারগুল, সাদা পাথর, চা বাগান সহ বিভিন্ন স্পটে থাকে দর্শনার্থীদের ভিড়। তবে এবারের ঈদুল ফিতরের অবস্থা ছিল অন্য বছরের তুলনায় আলাদা। ব্যবসায়ীরা বলছেন, পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি থাকলেও তা অন্য বছরের তুলনায় কম। এ কারণে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়নি। ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা, সড়ক এবং বিমানের ভাড়া বেশি হওয়ার কারণে সিলেটে এইবার পর্যটকরা আমরা খুব বেশি আশানুরূপ হয়েছে সেটা বলবো না, আবার খুব মন্দও হয়নি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের ভ্রমণ পরিকল্পনাতেও। যারা মনে করেন প্রাইভেট গাড়ি নিয়ে আসে, নিজস্ব গাড়ি নিয়ে আসে বা গাড়ি রেন্ট করে আসে, ওনারা তেলের একটা অনিশ্চয়তার জন্য, মানে যুদ্ধকালীন কারণে ওনারা অনেকেই ক্যান্সেল করেছেন। রেশনের ভিত্তিতে একটা গাড়ি ঢাকা থেকে যদি সিলেট আসতে হয়, সে 20 লিটার তেল পেয়ে সে কোন ভরসায় আসবে? পথে যদি কোথাও রেশনের ভিত্তিতে সে না পায়, তাহলে তো গাড়ি তার পথে বসে যাবে। আমার কাছে মনে হয় সেখানে 60%ই যারা অরিজিনাল ট্যুরিস্ট তারা কিন্তু বের হয় নাই। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সবসময় কাজ চলছে বলে জানায় টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা প্রদানের বিষয়টা ছিল পর্যটন স্পট এবং পর্যটকদের, সেটা আমরা মোটামুটি নিশ্চিত করতে পেরেছি বলে আশা করছি। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে এবছর ঈদুল ফিতরের ছুটিতে সিলেট রিজিয়নে 19,61,000-এরও বেশি পর্যটকদের সমাগম হয়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। মুন্সিগঞ্জে শুরু হয়েছে খাল খনন ও সংস্কার কর্মসূচি। কাটাখালী খাল খনন ও সংস্কার কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি। এর আগে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বের করা হয় শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মশার বিস্তার ঠেকাতে প্রজনন স্থল ধ্বংসের প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা। মাদারীপুরে জমি নিয়ে বিরোধে 3 ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার সোভান চৌকিদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল খোয়াজপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি সোহেল চৌকিদারের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল লোকজন নিয়ে সোবাহানের ওপর অতর্কিত হামলা চালায়। সোবাহানকে বাঁচাতে তার 2 ভাই এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। 3 ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় আহত 3 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে 3 জনকেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মুন্সিগঞ্জের মীরকাদি মাছের আড়তে উঠেছে বিভিন্ন আকারের ইলিশ। খাল বিলের তাজা মাছের পাশাপাশি এসেছে সামুদ্রিক মাছও। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। মার্চ এবং এপ্রিল এই 2 মাস মেঘনা, পদ্মা সহ নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও কিন্তু মাছ অবাধে শিকার হচ্ছে এবং এই জাটকা ইলিশ রক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সরকার প্রতি বছরের মতো এবারও যে ঘোষণা দিয়েছে, কিন্তু তার কিন্তু বাস্তবায়ন নেই। আপনারা দেখছেন যে বাজারে কিন্তু এই ইলিশ সহ অন্যান্য নদীর সব রকম মাছই পাওয়া যাচ্ছে এবং তারা বলছেন যে এই যে অভিযানে ঘোষণা দিয়েছে, কিন্তু বাস্তবায়নে
ক্ষেত্রে জেলা এবং উপজেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তাদের যে তৎপরতা সেগুলো কিন্তু চোখে পড়ে না, এবং সে কারণে কিন্তু স্থানীয় জেলেরা কিন্তু অন্যান্য সময়ের মতো মাছ শিকারে স্বাভাবিক সময় পার করছেন। এবং আপনারা দেখছেন যে ইলিশের যে পসরা, এবং সেখানে কিন্তু এই ইলিশের যে দর সেটি অনেক বেড়ে গেছে। এই অভিযানের কথা বলে কিন্তু এই ইলিশের দর বাড়িয়ে দেওয়া হয়েছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকায়, আর যেগুলো 800 গ্রামের ইলিশ সেগুলো কিন্তু 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। তবে অবাধে কিন্তু ঝাটকা ইলিশও পাওয়া যাচ্ছে, এবং এই হাট সহ বিভিন্ন জায়গায় কিন্তু জাটকা নিধন করে সেগুলো বিক্রি করা হচ্ছে, এবং অন্যান্য মাছও বাজারে পাওয়া যাচ্ছে। তবে এই নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকার ঘোষণার কারণে সব রকম মাছেরই কিন্তু দর ঊর্ধ্বমুখী। এই শতাব্দী প্রাচীন ধলেশ্বরী তীরের যে মীরকাদিম আড়ত সেটি কিন্তু এই অঞ্চলের সর্ববৃহৎ আড়ত, যেখানে 43টি আড়তে এই মাছ বেচা কেনা হয়। সেখানে কিন্তু দেশের অন্তত 15টি জেলা থেকে মাছ এখানে আসে, এবং প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় কোটি টাকার মাছ বিক্রি হয়। এই আড়তটি ঘিরে যে এখানে মাছ বেচা বিক্রির একটা বিশাল কর্মযজ্ঞ, সেখানে কিন্তু এই মৎস্য অফিসের যে তৎপরতা সেগুলো চোখে পড়ে না, এবং ছুটির দিন ঘিরে যে উপচে পড়া ভিড় এবং ঈদের পরে যে একটা ঢিলেঢালা অবস্থা ছিল, কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসছেন পাইকারি দরে মাছ কিনতে। সঙ্গে কিন্তু অনেক শৌখিন ক্রেতারাও এসছেন, তারা কিন্তু মাছ কিনছেন, এবং এই চৈত্রের যে ভোরে একেবারে আজানের পরপর থেকে কিন্তু বেচা কেনার ধুম পড়ে গেছে। এবং এখানকার যে এই হাটটি রয়েছে খোলা আকাশের নিচে, এই হাটের পাশে কিন্তু মীরকাদিম বন্দরের লঞ্চ ঘাট, সেখানে কিন্তু এখনও লঞ্চ ভিড়তে পারছে না, এবং তারা বলছে যে নাব্য সংকটের কারণে এই সমস্যা হচ্ছে। একই সঙ্গে এই হাটটিতে প্রবেশের যে পথ সেটি সরু, এবং ব্রিজ ভাঙা থাকায় কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে আরও তারা বলেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সবশেষ। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়ত থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচানি গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ট্যাঁটা, বল্লম ও লাঠি সোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। ময়মনসিংহে 3 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেফতার বাবা ও সৎমাকে কারাগারে পাঠানো হয়েছে। রাতে গফরগাঁওয়ের বাখুরা গ্রাম থেকে সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি থেকে সম্প্রতি 30 সালে বাবার বাড়িতে আসেন গৃহবধূ লামিয়া। বুধবার বিকেলে তার স্বামী সোহাগ মিয়া ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। সন্ধ্যায় বাড়ির সামনে উদ্ধার করা হয় লাবিবের মরদেহ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় পলাতক ছিল লাবিবের বাবা সোহাগ। এ ঘটনায় মামলা করেন শিশুটির মা। ছেলেকে হত্যার অভিযোগে বাবা সোহাগ ও হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয় সোহাগের প্রথম স্ত্রী জাকিয়াকে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কুকুরের কামড়ে অন্তত 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদর সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আক্রান্তদের মধ্যে অন্তত 40 জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কয়েকজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গণহারে কুকুর কামড়ানোর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাইকে সতর্ক থাকতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জের তরমুজের আড়তে পাইকারি দামে ধস। মুহূর্তে মানিকগঞ্জের বাটবাউর ফলের আড়তে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যাচ্ছে তার কাছে।
রয়েছে এই আড়তে কিন্তু জমজমাট বেচাকেনা হলেও কিন্তু সপ্তাহ ব্যবধানে এর দামটা কমে গিয়েছে, অর্থাৎ সরবরাহটা পর্যাপ্ত থাকলেও কিন্তু এই রসালো ফলটির আসলে দরটি একদম পড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আড়তে ঘরে ঘরে থরে থরে সাজানো রসালো ফল তরমুজ সরবরাহ ভরপুর মানিকগঞ্জের এই ভাটবাওর ফলের আড়তে পাওয়া যাচ্ছে বিট ফ্যামিলি, ড্রাগন, আস্থা, বাংলালিংক সহ বিভিন্ন জাতের তরমুজ। সপ্তাহ ব্যবধানে সরবরাহ বাড়ায় 300 টাকার তরমুজ দাম কমে 180 থেকে 200 টাকার মধ্যে পাইকারি বেচাকেনা হচ্ছে, যার ওজন রয়েছে 8 থেকে 10 কেজি পর্যন্ত। 4 থেকে 6 কেজি পর্যন্ত ওজনের তরমুজ 120 থেকে 140 টাকায় সপ্তাহ আগে বেচাকেনা হলেও বাজার 10 নেমে আজ এই মুহূর্তে বেচাকেনা হচ্ছে 70 থেকে 80 টাকা পাইকারি এই দরটি রয়েছে। বরিশাল এবং পটুয়াখালী থেকে বিভিন্ন জেলার তরমুজ পাওয়া যাচ্ছে এই আড়তে। শুধু যে বরিশাল আর পটুয়াখালী নয়, দেশের বিভিন্ন জায়গার তরমুজ এখানে আসছে এবং বেচাকেনা হচ্ছে। আমরা একটা আড়তদারদের সাথে কথা বলেছি, আড়তদাররা বলছে যে এই যে দিন যাচ্ছে আর কিন্তু যারা খুচরা বিক্রেতার সংখ্যা কমে আসছে। এখানে যেহেতু পাইকারি বেচাকেনা হয় মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় এবং আশপাশের যে জেলার উপজেলাগুলোতেও কিন্তু এখান থেকে তরমুজগুলো যাচ্ছে। দূর দূরান্ত থেকে যারা কৃষক এসেছে, দিনাজপুর এবং কি অন্যান্য জেলার যারা এসেছে, বরিশাল, তারা বলছেন আসলে এবার বাম্পার ফলন হয়েছে। আর বাম্পার ফলন হওয়ার কারণেই আসলে এই দামটি পড়ে গিয়েছে, ক্রেতার সংখ্যাও কম রয়েছে। তবে তারা দিন গুনছে, বৈশাখী উপলক্ষে একটু দাম বাড়ে কিনা এটাও তারা করছে। তো এই আড়তটি কিন্তু একদম ঢাকার মহাসড়কের পাশে হওয়াটা এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এখনও কিন্তু আমরা দেখছি যে ট্রাক অর্থাৎ কমপক্ষে 15টি ট্রাক এখন আসলে আনলোডের অপেক্ষায় রয়েছে তরমুজ, এবং কি সেই তুলনায় যে তুলনায় তরমুজ সরবরাহ রয়েছে সেই তুলনায় কিন্তু খুচরা এখানে যেহেতু পাইকারি বেচা কিনা হয় শ হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু পাইকারের সংখ্যা আমরা যারা খুচরা পাইকার তাদের সংখ্যাটা আমরা কম দেখতে পাচ্ছি। এবং যে বড় তরমুজ, মাঝারি তরমুজ এবং ছোট ছোট তরমুজের সংখ্যাটা বেশি এখানে আমরা লক্ষ্য করছি। এবং আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, আড়তদাররা আমাদের যতটুকু জানিয়েছে যে এই আড়তটিতে কমপক্ষে 25 থেকে 30 গাড়ি অর্থাৎ ট্রাক তরমুজ, বড় ট্রাক তরমুজ এখানে প্রত্যেকদিন বেচা কিনা হয় এবং কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকার তরমুজ এখানে প্রত্যেকদিন বেচা কেনা হচ্ছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ভাটবাউট ফলের আড়ত থেকে তরমুজের রসালো ফল তরমুজের সর্বশেষ তথ্য। মানিকগঞ্জ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা নিধনের অভিযোগে 38 জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এ সময় জাল ও নৌকা ফেলে বেশ কয়েকজন জেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে ধাওয়া দিয়ে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরা 2টি নৌকা, 5000 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাটকা জব্দ করা হয়। এই ঘটনায় 34 জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া 4 জন শিশু হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। মুন্সিগঞ্জে শুরু হয়েছে পৌর শিশু পার্কের নির্মাণ কার্যক্রম। শহরের জেলা প্রশাসন কার্যালয়ের বিপরীতে পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। 1.36 একর জমির ওপর নির্মাণ করা হবে পার্কটি। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 1,58,30,000 টাকা। শিশুদের বিনোদনের জন্য পার্কে স্থাপন করা হবে বিভিন্ন ধরনের রাইড, থাকবে ওয়াকওয়ে, বসার স্থান, আধুনিক ফুড কোর্ট, ইনডোর গেমস জোন। 20 জুলাইয়ের মধ্যে পার্কটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মেহেরপুরে মাঠে অগ্নিকাণ্ডে প্রায় 70 বিঘা জমির পাকা গম পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার হরিয়াদহ মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক ওসমান আলী জমিতে গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে গমের জমির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। দেশে প্রথমবারের মতো দেয়া হচ্ছে গুণগত মান ও ব্যবস্থাপনায় উৎকর্ষের আন্তর্জাতিক স্বীকৃতি কানো BSTQM কোয়ালিটি অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU-তে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানায় বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট BSTQAM। 5 এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম বিজয়ী প্রতিষ্ঠানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট দর্শনের বিশ্বখ্যাত কিংবদন্তি ও টোকিও বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর নোরিয়াকি কানো ও সভাপতিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর এহসানুল হক। জাপানের সম্মানজনক ডেমিং প্রাইজ বা সিঙ্গাপুর কোয়ালিটি অ্যাওয়ার্ডের আদলে বাংলাদেশে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হাউথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করেও। এর মধ্যেই পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। অন্যদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এ সময় রাজধানী জুড়ে ছিল শুধুই সাইরেনের শব্দ। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতাহ তিভকা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। ইরানের সামরিক বাহিনী বড় সাফল্যের দাবি করেছে। পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে IRGC। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডেটা সেন্টারেও সাইবার ও অবকাঠামোগত হামলার দাবি করেছে তারা। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। এতে ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে তারা জানায়, ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করেই এই অপারেশন চালানো হয়েছে। একই দিন লেবাননের সায়েমা শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলবোর্জ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী বন্ধ করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এমন কিছু পক্ষ রয়েছে যারা সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার পক্ষে, যা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ব্যক্ত করা হয়েছে। তবে এটি কখনোই আমাদের পছন্দনীয় বিকল্প ছিল না এবং আমরা একে অবাস্তব বলে মনে করি। তবে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ওয়াশিংটনের লক্ষ্য তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্র ইরানের বিমান ও নৌবাহিনী এবং মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যের কাছাকাছি রয়েছে বলেও দাবি তাদের। ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে ভিয়েতনামে। হু হু করে বাড়ছে জ্বালানির দাম, কিন্তু ভাড়া একই থাকায় বিপাকে ডেলিভারি রাইডাররা। কমছে আয়, বাড়ছে কাজের চাপ। জীবিকা টিকে রাখতে কেউ বাড়াচ্ছেন কর্মঘণ্টা, কেউ ভাবছেন বৈদ্যুতিক বাইকে ফিরে যাওয়ার কথা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভিয়েতনামে জ্বালানির দাম বেড়েই চলেছে। দেশটির শীর্ষ জ্বালানি সরবরাহকারী পেট্রোলিমেক্সের তথ্য অনুযায়ী পেট্রোলের দাম বেড়েছে প্রায় 21% আর ডিজেলের দাম বেড়েছে 54% পর্যন্ত। এই মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে রাইড শেয়ারিং ও ডেলিভারি খাতে কাজ করা হাজারো মানুষের ওপর।
ডেলিভারি রাইডারদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও তাদের ভাড়া বা পারিশ্রমিক একই রয়েছে। তাই আগের মতো আয় করতে হলে এখন আরও বেশি সময় কাজ করতে হচ্ছে। অনেকেই বলছেন দৈনন্দিন খরচ মেটানোই এখন কঠিন হয়ে পড়েছে, কারণ আয়ের বড় অংশই চলে যাচ্ছে জ্বালানি খরচে। প্রতিটি ডেলিভারিতে আমি পাই 2000 ভিয়েতনামি ডং। আগে 40-50 হাজার ডং দিয়ে ট্যাঙ্ক ভরানো যেত, এখন প্রায় দ্বিগুণ লাগে। এ কারণে খরচ অনেক বেড়ে গেছে, লোকসানও বাড়ছে। বিশেষ করে ই কমার্স ও ফুড ডেলিভারি কর্মীরা সবচেয়ে বেশি চাপের মুখে। প্রতিটি ডেলিভারিতে নির্দিষ্ট অল্প পারিশ্রমিক পাওয়া গেলেও বাড়তি জ্বালানি খরচে তা প্রায় অকার্যকর হয়ে পড়ছে। ফলে কেউ কেউ বিকল্প হিসেবে বৈদ্যুতিক মোটরবাইক ব্যবহারের কথা ভাবছেন, যদিও সেটি বড় বিনিয়োগ হওয়ায় তাৎক্ষণিকভাবে সম্ভব হচ্ছে না। আমি বৈদ্যুতিক বাইকে যাওয়ার কথা ভেবেছি, কিন্তু বাইকই আবার সবচেয়ে বড় সম্পদ, তাই বদলানো সহজ নয়। তবে এই পরিস্থিতি দীর্ঘ হলে হয়তো বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হবে, না হলে জ্বালানির খরচেই সব আয় শেষ হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে সরকার এরই মধ্যে কিছু জ্বালানি কর স্থগিত করেছে এবং প্রায় 8 ট্রিলিয়ন ভিয়েতনামি ডং বরাদ্দ দিয়েছে মূল্য স্থিতিশীলতা তহবিলে। পাশাপাশি দেশটির প্রধান তেল শোধনাগারকে জ্বালানি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবুও বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকলে এই চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইতালিতে রয়েছে 30,000-এরও বেশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পর্যটন এলাকায় হওয়ায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে তারা। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। পশ্চিম ইউরোপের প্রাচীন সভ্যতার নান্দনিক সৌন্দর্যের দেশ ইতালি। প্রায় 30,000-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। মুদি, মুদ্রা বিনিময়, কৃষি, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টের বাইরেও প্রায় 60% ব্যবসা প্রতিষ্ঠান পর্যটক নির্ভর এলাকায় গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পর্যটন নির্ভর ব্যবসার উপর ব্যাপক প্রভাব পড়ে। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এরই মধ্যে ফ্লাইট বিপর্যয়ের মুখে স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। যুদ্ধের কারণে আমাদের পর্যটক অনেক কমে গিয়েছে। প্রথমে ছিল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তখনও প্রচুর কমেছে। তারপরে শুরু হলো ইরান আর মিডল ইস্টের যুদ্ধ। এই যুদ্ধের কারণে আমাদের পর্যটন আরো কমে গিয়েছে। এই যুদ্ধ অতি তাড়াতাড়ি সমর্থন করবে এবং আমাদের ব্যবসাগুলো ভালো হয়ে যাবে, এই আশা আমি ব্যক্ত করি। যুদ্ধের কারণে এখন ব্যবসা বাণিজ্য নাজেহাল অবস্থা, টুরিস্ট আসা বন্ধ হয়ে গিয়েছে, তার প্রভাব বাংলাদেশিদের উপর পড়ছে। ইতালির প্রায় 5.5 লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিদেশিরা, যা দেশটির মোট ব্যবসা প্রতিষ্ঠানের 11%। ইতালির বিভিন্ন খাতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত 5 বছরেই বেড়েছে প্রায় 62%। গত 4 বছর ইতালি থেকে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন প্রবাসীরা, যার অন্যতম কারণ প্রবাসী ব্যবসায়ীদের অর্থনৈতিক সমৃদ্ধি। সময় সংবাদ, ইতালি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে জোরালো হচ্ছে ভোটার তালিকা ইস্যু। তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা সংশোধন কাজে নিয়োজিত বিচারকদের জিম্মি করে হামলা চালানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে নির্বাচনী প্রচারণায় একে অপরকে তুলোধনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ। মালদার কালিয়াচকে তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের বিক্ষোভের মুখে দিনভর অফিস বন্দী থাকেন তালিকার সংশোধন কাজে নিয়োজিত বেশ কয়েকজন জুডিশিয়াল কর্মকর্তা। গভীর রাতে প্রশাসন তাদের উদ্ধার করতে গেলে পথে পথে বাঁশ ফেলে বাধা দেওয়া হয়। বিচারকদের গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইট পাটকেল ছোড়া হয়। এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে রাজ্য প্রশাসনকে ভৎসনা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে রাতেই এই হামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে। ভোটার তালিকা নিয়ে এমন অস্থিরতার মাঝেই রাজ্যে চলছে দুই প্রধান রাজনৈতিক শিবিরের পাল্টাপাল্টি আক্রমণ। মালদার প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের সাগরদিঘিতে এক নির্বাচনী সভায় এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া এবং বিচারকদের ওপর হামলার ইস্যু তুলে বিজেপি ফায়দা লুটতে চাইছে। সভায় মোদি ও অমিত শাহকে এক হাত নেন তিনি। এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই,
ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। পাল্টা জবাব দিতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কেন্দ্র ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তিনি। সেখানে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভায় শাহ হুঙ্কার দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে এবার মূল সহ উৎপাদন করে বাইরে ফেলে দেওয়া হবে। बंगाल की जनता चाहती है कि ममता बनर्जी चली जाए। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। সরকারি সূত্র মতে তালিকা থেকে এখনো পর্যন্ত প্রায় 80 লাখ ভোটারের নাম বাদ পড়েছে, জানিয়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দ্বিতীয়বারের মতো পর্তুগালের পার্লামেন্টে পাশ হলো নতুন নাগরিকত্ব আইন। এর আগে গত বছর আইনটি পাশ হলেও সাংবিধানিক আদালতের আপত্তিতে তা আটকে গিয়েছিল। এবার প্রেসিডেন্ট সই করলেই কার্যকর হবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে 10 বছর বসবাসের বাধ্যবাধকতা ও নানা কঠোর শর্ত। সরকারের এমন পদক্ষেপে চরম দুশ্চিন্তায় পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ লাখো অভিবাসী। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগাল পার্লামেন্টের 1 এপ্রিলের অধিবেশনে নতুন নাগরিকত্ব আইনটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। অধিবেশনে উপস্থিত 216 জন এমপির মধ্যে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট, সেগা, ইনিশিয়েটিভ লিবারেল এবং সিডিএসপিপির 151 জন এমপি ভোট দেন নতুন আইনের পক্ষে। সোশ্যালিস্ট পার্টি, লিভরে সহ অন্যান্য 65 জন এমপি আইনটির বিপক্ষে ভোট দিলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্টে অনুমোদন পায় আইনটি। পার্লামেন্টে আইনটি পাশ হওয়ার পরপরই হতাশা লক্ষ্য করা যায় দেশটিতে বসবাসরত ও নাগরিকত্ব আবেদনের অপেক্ষায় থাকা লাখো অভিবাসীদের মধ্যে। এর আগে গত অক্টোবরে বিলটি পার্লামেন্টে পাশ হলেও প্রেসিডেন্ট সেটি সই না করে সাংবিধানিক আদালতে পাঠিয়েছিলেন। এতে অভিবাসীদের মনে কিছুটা স্বস্তি ফিরলেও এবার সে আশা ক্ষীণ হয়ে আসছে। অভিবাসন ইস্যুতে সরকারের একের পর এক নেতিবাচক পদক্ষেপে চিন্তার ভাঁজ পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। এবার তারা পার্মানেন্টলি পাশ করে ফেলেছে, এখন শুধু রাষ্ট্রপতির সাইনের অপেক্ষায় আছে। এটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ। আমরা অনেক আশা নিয়ে আসছিলাম যে এখানে 5 বছরে আমরা পাসপোর্ট পাবো এই আশায়, কিন্তু বর্তমান সরকার বা বর্তমান বিরোধী দল আবার পুনরায় 10 বছরের জন্য আবেদন করছে এবং এটাই বলবৎ হবে। এখন দুঃখজনক 5 বছরের পাসপোর্ট 10 বছরে নেওয়ার কারণে আসলে আমরা যারা এই দেশে আছি ফরেনাররা তাদের জন্য হতাশামূলক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পর্তুগালে 5 বছর বৈধভাবে বসবাসের পর নির্দিষ্ট কিছু শর্ত মেনে নাগরিকত্বের আবেদন করা যায়। তবে নতুন আইন কার্যকর হলে এই সময়সীমা দ্বিগুণ হয়ে দাঁড়াবে 10 বছরে। পাশাপাশি নাগরিকত্বের জন্য পূরণ করতে হবে আরো কঠিন কিছু শর্ত। এছাড়া নির্দিষ্ট মেয়াদে সাজাপ্রাপ্ত হলে বাতিল হবে অভিবাসীদের জাতীয়তা। প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন এনে সংসদে আইনটি পাশ করায় তাতে রাষ্ট্রপতি দ্রুতই স্বাক্ষর করবেন বলে মনে করছে আইনটির পক্ষে ভোট দেওয়া রাজনৈতিক দলগুলো। তাই খুব অল্প সময়ের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে নতুন ন্যাশনালিটি ল, যাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং 5 বছরের বেশি অতিক্রম করেছেন পর্তুগালে, তাদের দ্রুতই নাগরিকত্ব আবেদনের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে স্থানীয়দের আন্দোলনের সময় লুটপাট ও ভাঙচুরের শিকার প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত শাহ আহমদ শফি। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ও কমিউনিটি নেতারা স্থানীয় পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সময়ে ব্যবসা পুনরায় চালুর ক্ষেত্রে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। প্রবাসী ব্যবসায়ীদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সহযোগিতার আশ্বাস দেন পুলিশ কমিশনার। নাইজেরীয় বংশোদ্ভূত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ইস্টার্ন কেপ প্রদেশের রাজা দাবি করে আসছিলেন। তার এমন দাবির প্রতিবাদে সম্প্রতি স্থানীয়রা আন্দোলনে নামেন। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়ার তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। ইতালিতে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। গ্রিসে বন্যা, ভূমিধস ও ঝড়ের দাপটে বিপাকে বাসিন্দারা। দেশটিতে ঝড় ও বৃষ্টিতে অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টি আর ঝড়ো হাওয়া।
ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসে বিপর্যস্ত ইতালির মধ্য এবং দক্ষিণাঞ্চল। বন্যা ও ভূমিধসে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। আব্রুজ্জো, পুগলিয়া ও মলিজে অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মলিজে অঞ্চলে ত্রিনীয় নদীর ওপর একটি সেতুর অংশ ভেঙে পড়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কে অঞ্চলে ভূমিধসে একটি গ্রামের বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অন্যদিকে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি সরাতে এবং রাস্তা সচল করতে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। একই ধরনের দুর্যোগের আঘাত এনেছে গ্রিসেও। প্রবল ঝড় ও বৃষ্টিতে হতাহতের পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এরমিনিও নামের ঝড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর পূর্ব আত্তিকা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও পানি নিষ্কাশন, কোথাও আটকে পড়া মানুষকে উদ্ধার, আবার কোথাও ভেঙে পড়া গাছ সরাতে হয়েছে উদ্ধারকর্মীদের। রাফিনা ও আশপাশের এলাকায় এখনও চলছে ধ্বংসাবশেষ সরানো ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ। বৈরী আবহাওয়ার কারণে পিরিয়াস বন্দর থেকে কিছু ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। দুর্বল তাঁবুগুলো ভেঙে পড়ায় খোলা আকাশের নিচেই আছেন অনেকেই। বাস্তুচ্যুতরা বলছেন তাদের তাঁবুগুলো ছিঁড়ে গেছে, বসবাসের মতো কোনো পরিবেশও নেই। চলমান সংঘাতের কারণে আগে থেকেই মানবিক সংকটে থাকা মানুষগুলো এখন প্রকৃতির বিরূপ আচরণেও চরম ভোগান্তিতে পড়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, ব্রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত দ্বৈরথ। টাইব্রেকার নয়, নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে যান লাল সবুজ কোচ মার্ক কক্স। অতীতের তিক্ত স্মৃতির কথা মাথায় রেখে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক অধিনায়ক মিঠু চৌধুরী। এ ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা প্রবাসী বাংলাদেশি দর্শকদের। মালদ্বীপ থেকে শিরোপা জয় করেই দেশে ফিরবে লাল সবুজ যুবারা, এমনটাই আশা তাদের। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। মালদ্বীপ প্রতিনিধি খন্দকার ওমর ফারুকের ছবিতে বিস্তারিত। একটা ট্রফি, ভারত বাংলাদেশ দুই অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ দুই দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান। সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল, তাই তো তাদের জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতবো। 2024 সালে একবার অনূর্ধ্ব 20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। নানি জন্মসূত্রে বাংলাদেশি হওয়ায় লাল সবুজ জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন রোনান ও ডেকলান সুলিভান। যুক্তরাষ্ট্রে জন্ম, বেড়ে ওঠা হলেও দেশের মানুষ তাদের আপন করে নেয় কৃতজ্ঞতা জানান নানি সুলতানা আলম। দুই নাতির খেলা দেখতে এখন মালদ্বীপে অবস্থান করছেন তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকেই প্রস্তুতি নিয়েছেন রোনান ও ডেকলান। ফুটবল পরিবারে বেড়ে ওঠায় দুজনেরই ভালো করার সম্ভাবনা দেখছেন সুলতানা আলম। আমি খুবই কৃতজ্ঞ যে আমার নাতিদের জায়গা পেয়েছে এখানে। বরাবর আমার শখ ছিল যে আমাদের দেশের জন্য যদি ইনভলভ হয় খুব ভালো হয় আর কি। হ্যাঁ, তো যে ওরা যে বেশ ভালোই করছে এখানে, এটা দেখে ভালো। আর সবচেয়ে বেশি যে ওদেরকে কিরকম ভাবে দেশের লোক বুকে নিয়েছে, হ্যাঁ, আমার এটা খুব ভালো লাগছে। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার অনেক দিনের পরে স্বপ্নটা আজকে মিটলো আর কি, বুঝলেন? তার জন্য আপনারা যে ওদেরকে বুকে নিয়েছেন, খুব ধন্যবাদ। তো বাংলাদেশকে খুব ভালোভাবেই দেখে আর কি। হ্যাঁ, আর ওদের একটু দুঃখ যে ওরা বাংলায় কথা বলতে পারে না, কিন্তু ওদের টিমমেটের সাথে খুব ভালো রিলেশনশিপই হয়েছে আর কি। তা আশা করি যে ওরা আবার ফিরে আসবে আর কি। ওর বাপের একটা সকার একাডেমি আছে, ওর দাদাও সকার শেখায়, মানে বুঝলেন না, ওদের পুরো ফ্যামিলি এটার মধ্যে জড়ো আছে। ওরা যে এখানে আসলো, ওরা প্রতিদিন 1 ঘন্টা আগে ঘুমিয়ে যাতে আমাদের টাইমের সাথে মেলে, এসব খুব ডিসিপ্লিন। ওরা দুজনে এসে আমার থেকে আশীর্বাদ নিল আর কি। বিরাট একটা পাওয়া, বিরাট পাওয়া। আর ওর বাপ মা খুবই ভালো, ও বাপ মা ওদেরকে খুব ভালো করে মানুষ করেছে। আর ওরা সবসময়, আমি দেখি ফিল্ডে যখন থাকে সবসময় গিয়ে মা আর বাবাকে ধন্যবাদ জানায়। বয়স তো বেশি না, 17-18 এরকম। আমি জানি না ওদের কি প্ল্যান আছে, কিন্তু যেই ফ্যামিলি থেকে আসে আমি জানি সকার ওদের একটা বিরাট একটা আছে। হ্যাঁ, প্রফেশনালি নাকি আমি জানি না, কিন্তু মানে আর কি, মানে ওরা 2 ভাই তো প্রফেশনালি ঢুকে গেছে, এরাও প্রফেশনালি বোধহয় ঢুকবে, কিন্তু এসব নিয়ে আমি আলাপ করি না, কারণ আমি বুঝি না এসব। ডিপেন্ডিং আর কি। এখানে যদি ওদের ডাকে তাহলে অবভিয়াসলি আছে। বিসিবির পরিচালক পদ ছাড়লেন আরও একজন। এবার জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে বিসিবি নির্বাচনের 6 মাসের মধ্যে 3 পরিচালক পদত্যাগ করলেন। ক্রিকেট বোর্ডে পদত্যাগের হিড়িক। পরিচালকদের পদত্যাগের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কোটায় বোর্ডে আসা পরিচালক 6 মাস না যেতেই বললেন বিদায়। এরই মধ্যে বোর্ডে পাঠিয়েছেন অফিসিয়াল লেটার। ব্যক্তিগতভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। আপনি নাকি বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন? জি জি, প্রেসিডেন্ট বরাবর দিয়েছে, বুলবুল ভাইকেও আমি জানিয়ে দিয়েছি। ওভার ফোনে কথা হয়েছে? জি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রিকেট বোর্ডেও ভিন্ন হওয়া। অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন, আর এ নিয়ে ক্রীড়া পরিষদ গঠিত 5 সদস্যের কমিটির তদন্ত কার্যক্রম চলমান। ঠিক সেই সময়ে এনএসসি মনোনীত একজনের পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এর আগে পদত্যাগ করেন ক্লাব ক্যাটাগরি থেকে আসা 2 পরিচালক। গত 25 জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়ান গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইশতিয়াক সাদেক। যদিও পরে জানা যায় বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ ছিল তার। এরপর মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হলে 23 মার্চ পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দেন আমজাদ হোসেন। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিসিবির আরও কয়েকজন পরিচালক সরে যেতে পারেন। অন্য দুজনের মতো ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার পদত্যাগ করলেন বিসিবির লজিস্টিক্স ও প্রোটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ইয়াসির ফয়সাল আশিক। যদিও আগের দুজনের পদত্যাগপত্র এখনও অফিসিয়ালি গ্রহণ করেনি বিসিবি। 4 এপ্রিল সভায় ইয়াসির ফয়সালের ব্যাপারেও একই রকম সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 3 মাস পর অবশেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। পুরো ব্যাপারকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে সরকারি হস্তক্ষেপের কথা অস্বীকার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ধুমাল। ভবিষ্যতে এমন সমস্যার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি। সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছুই। বাংলাদেশের সরকার বদল হয়েছে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ে। তবে এত সব বদলের মাঝে বিশ্বকাপ হাতছাড়া হবার ক্ষত এখনো টাটকা।
যার শুরুটা হয় মোস্তাফিজুর রহমানকে নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন কাটার মাস্টার। উগ্রবাদী ভারতীয়দের আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশি পেসারকে সরিয়ে দেয় বিসিসিআই। তবে এতদিন পরে এসে ফিজের বিষয়ে সরকারি হস্তক্ষেপের কথা অস্বীকার করলেন আইপিএল চেয়ারম্যান। বরং তার মতে গোটা বিষয়টাই দুর্ভাগ্যজনক। আমি বলবো পুরো বিষয়টা দুর্ভাগ্যজনক, এর বাইরে আমার ধারণা নেই। তবে আমি বিশ্বাস করি না সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সরকার বরাবরই সহযোগিতা করেছে। অরুণ ধুমালের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ ফিজের নাম সরিয়ে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের দেয়া বিবৃতিতে স্পষ্ট উল্লেখ ছিল বিসিসিআইয়ের নির্দেশনার ব্যাপারে। আর ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত যে রাজনৈতিক, সে কথা বলাই বাহুল্য। যদিও অতীত পেছনে ফেলে সামনে তাকানোর কথা বললেন ধুমাল। ফিজের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনের দিনে আর সৃষ্টি হবে না, এমন প্রত্যাশা আইপিএল নীতি নির্ধারকের। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের আশেপাশে কিছু ঘটনা ঘটে আর তার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। আমি নিশ্চিত সবার শুভ বুদ্ধির উদয় হবে এবং সামনের দিনে এমন সমস্যার পুনরাবৃত্তি ঘটবে না। ফিজকে বাদ দেয়ায় ফিজের আর্থিক ক্ষতি তো হয়েছে, তবে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত এই ক্রিকেটারকে দলে ভেড়ানো কলকাতা নাইট রাইডার্স। বিকল্প হিসেবে মুজারাবানিকে নিলেও পারফরমেন্সে আকাশ পাতাল পার্থক্য। হার দিয়ে এবারের মৌসুম শুরু করেছে কেকেআর। মানসম্মত বোলারের অভাব ভোগাবে গোটা টুর্নামেন্ট জুড়েই। সাব্বির মিথুন, সময় সংবাদ। শিশুদের বঞ্চিত করে লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশে মাঠটি পরিদর্শন করে সবার জন্য উন্মুক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ঢাকায় দখল হয়ে যাওয়া সব মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। জানান নতুন মাঠ তৈরির পরিকল্পনার কথাও। এদিকে আগামী 3 মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা বিভিন্ন ফেডারেশন এবং জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে নির্বাচন আয়োজনের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। শিশুদের জন্য আছে মাঠ, কিন্তু সেখানে ছিল না খেলার সুযোগ। সরকারি সেই মাঠ ব্যবহৃত হচ্ছিল বাণিজ্যিকভাবে। সংবাদ মাধ্যমের এমন খবর নজরে আসে প্রধানমন্ত্রীর। তার নির্দেশেই লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে মাঠটি সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি। দিয়েছেন নানা নির্দেশনা। অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে মানে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে। এখানে সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকায় সরকারি মাঠ অন্য কাজে ব্যবহারের অভিযোগ নতুন নয়। দখল হয়ে যাওয়া মাঠের সংখ্যাও কম নয়। এমন সব মাঠ পর্যায়ক্রমে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশাপাশি নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী মানে খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। ফুটসাল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম, যারা ইয়াং প্রজন্ম যারা রয়েছে, এই খেলাটি অত্যন্ত পছন্দ করে এবং আমরা সেটি আমাদের লক্ষ্য রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরীর আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি। এদিকে দেশের বেশিরভাগ ফেডারেশন এখনও চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। সম্প্রতি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি বিলুপ্ত করেছে মন্ত্রণালয়। এসব সংস্থায় কবে নির্বাচন হবে সে বিষয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। পাশাপাশি আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে সেখানেও অ্যাডহক কমিটি রয়েছে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। আমরা একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কাউন্সিলর নির্ধারণ। দীর্ঘদিন ধরে খেলা না হওয়ায় অনেক জেলাতেই কার্যক্রম প্রায় স্থবির। এখন দেখার বিষয় কোন প্রক্রিয়ায় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে এশিয়ান কাপে তুলতে ব্যর্থ হলেও হাভিয়ার কাবরেরার বিষয়ে স্পষ্ট অবস্থানে নেই বাফুফে। বাংলাদেশ ফুটবলে তার ভবিষ্যৎ কি সে বিষয়ে আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান সভাপতি তাবিত আওয়াল। কোচ নিয়ে ধোঁয়াশা থাকলেও ফুটবলের সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে
নারী ও পুরুষ দলের জন্য আলাদা টেকনিক্যাল, ফিজিও এবং মেডিকেল টিম গঠনের কথা ভাবছে বাফুফে। বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার। চমৎকার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশকে এশিয়ান কাপে তুলতে ব্যর্থ হয়েছেন হাভিয়ের কাবরেরা। অথচ গ্রুপ প্রতিপক্ষ কিংবা নিজেদের সক্ষমতা সব মিলিয়ে এবার চমৎকার সুযোগ ছিল জামালদের এশিয়ার শীর্ষ মঞ্চে খেলার। সেটা তো হয়নি, লাল সবুজরা ব্যর্থ হয়েছে গ্রুপ রানার্স আপ হতেও। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের একমাত্র জয় ভারতের বিপক্ষে, অথচ অ্যাওয়ে ম্যাচে ইতিহাসের সবচেয়ে নড়বড়ে ব্লু টাইগারদের পেয়েও পয়েন্ট ভাগ করে হামজারা। চতুর কাবরেরা বাফুফেকে এটাই দেখিয়েছে প্রাপ্তি হিসেবে। বাফুফেও আশ্বস্ত হয়েছে। এছাড়াও আরও কয়েকটি ম্যাচে তার কৌশল নিয়ে তীব্র সমালোচনা হলেও নির্বিকার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। আমরা বর্তমানে কন্ট্রাক্টে আছি কোচের সাথে, যে কন্ট্রাক্টটা কিন্তু অতি শীঘ্রই শেষ হতে যাচ্ছে। তো নেক্সট কন্ট্রাক্ট কী হবে, কেমনে হবে, ওই সময়টা চলে এসেছে। অ্যান্ড অফকোর্স আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি এই সব ইস্যু নিয়ে বসবে। অ্যান্ড যেই মুহূর্তে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাবো জোরালোভাবে, সেই সিদ্ধান্তটা আমরা সবাইকে জানিয়ে দিব। কাবরেরা ব্যর্থ হলেও দেশি বিদেশি মিলিয়ে দেশের ফুটবল পাইপলাইনে আশার সঞ্চার। এই জায়গায় বাড়তি গুরুত্ব দিতে চায় ফেডারেশন। ফুটবলের সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে নারী ও পুরুষ দলের জন্য আলাদা টেকনিক্যাল, ফিজিও এবং মেডিকেল টিম গঠনের কথা ভাবছে বাফুফে। আমাদের ফুটবলটা যে জায়গায় চলে গেছে সেই জায়গার জন্য আমাদের কিন্তু অনেক দূরদর্শিতা ভাবনা চিন্তা নিতে হবে, এবং পাইপলাইনে যে অনেক প্লেয়ার আমাদের আসতে পারে। যে আপনারা জানেন যে বর্তমানে আমাদের আন্ডার-20 একটা টাফ ম্যাচ খেলছে, আমাদের 17 প্রিপারেশন নিচ্ছে ভবিষ্যতে ন্যাশনাল টিমে পাইপলাইনে থাকার জন্য। তো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ এখন আসতে হবে, যে জায়গায় আমাদের একটা হোলিস্টিক টেকনিক্যাল টিম, ফিজিও টিম এবং মেডিকেল টিম সব কিছুই কিন্তু আমরা কিন্তু এখন তৈরি করতে হবে। ছেলেদের জন্য যেরকম, মেয়েদের জন্য কিন্তু সেরকম। তবে উন্নতির আভা থাকলেও বয়সভিত্তিকে দেশি প্রবাসী ফুটবলারদের সমন্বয়হীনতার বদনাম থেকে বেরোতে পারেনি দেশের ফুটবল, যে বিষয়টি আরও গভীরভাবে মনিটরিং করে সমাধানের পথ খুঁজছে বাফুফে। আমরা যেসব ওপিনিয়ন শুনি বা দিই, তার সাথে হেল্পফুল হয় যদি একটা রেকমেন্ডেশন থাকে, যে এই যদি ইস্যু সত্য হয়ে থাকে উত্তরণের জায়গাটা কী হবে, সেটা প্লেয়ারদের ব্যাপারে কথা বলতে পারি, কোচিং স্টাফের ব্যাপারে কথা বলতে পারি, পারফরমেন্স অফ দ্য টিম নিয়ে কথা বলতে পারি, সিলেকশন অফ দ্য টিম নিয়েও আমরা কথা বলতে পারি। বাট অ্যাজ আই সেড, আমি কোনো কমেন্ট বা কোনো ওপিনিয়ন আমরা ইগনোর করি না। আমরা প্রাইভেটলি প্রত্যেকটা ইস্যুকে আমরা যাচাই বাছাই করি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে বিশেষ উদ্যোগ নিয়ে হাজির ডেনমার্কের খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেগো। মেসি, রোনালদো, এমবাপ্পে ও ভিনিসিয়াসের মতো ফুটবল বিশ্বের জনপ্রিয় 4 তারকাকে লেগোর দুনিয়ায় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। গোল করার পর এই 4 ফুটবলারের আইকনিক উদযাপন, তাদের ট্যাটু, মুখভঙ্গি সবকিছুই রয়েছে এই লেগোগুলোতে। শিশুদের জনপ্রিয় খেলা লেগোতে ছোট ছোট কয়েক হাজার টুকরা জিনিসকে এক করে মেসি, রোনালদোর তৈরি করাটা রীতিমতো চ্যালেঞ্জিং ছিল আয়োজকদের জন্য। বিশ্বকাপ চলাকালীন লেগোর দুনিয়ায় তারকাদের নিয়ে এই খেলা শিশুদের সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বিনোদন যোগাবে বলে আশা তাদের। শিশুদের জনপ্রিয় খেলা লেগো। এই খেলা মূলত শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে পরিচিত। ছোট ছোট ব্লক বা টুকরো দিয়ে বিভিন্ন মডেল বা কাঠামো তৈরি করে থাকে শিশুরা। বিশ্বব্যাপী শিশুদের কাছে বেশ জনপ্রিয় খেলা লেগো। শিশুদের এই খেলাকে এবার বিশ্বকাপ উপলক্ষে নতুন রূপে নিয়ে এসেছে ডেনমার্কের খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেগো। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় 2 তারকা। বিশ্বকাপ মানেই যাদের খেলা দেখার অপেক্ষায় রাত জেগে থাকেন সমর্থকরা, সেই মেসি, রোনালদোকে এবার নিয়ে আসা হয়েছে লেগোর দুনিয়ায়। শুধু কি তাই, এই 2 তারকার সঙ্গে আছেন ব্রাজিলের বিশ্বকাপ দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি, রোনালদো মানে সমর্থকদের ঘোরে রাজ্যে হারিয়ে যাওয়া। তাদের চমৎকার কৌশল, দক্ষতা ও ক্ষিপ্রতায় মুগ্ধ পুরো দুনিয়া। এবার সেগুলোকেই লেগোর মাধ্যমে নিয়ে এসেছে খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। লিওনেল মেসি ও রোনালদোর জার্সির নাম্বার, তাদের আইকনিক স্টাইল, গোল করার পর তাদের উদযাপনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে লেগোতে। রোনালদো ও মেসির ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হয়েছে ডিজাইনারদের। মেসির হাতে ও পায়ে রয়েছে অসংখ্য ট্যাটু, এগুলো আনা হয়েছে লেগোর ডিজাইনে।
ভিনিসিয়াস, এমবাপ্পেদের নানা মুহূর্তও রাখা হয়েছে লেগোতে। ছোট ছোট কয়েক হাজার টুকরো টুকরো জিনিস জোড়া দিয়ে তৈরি করা যাবে মেসি, রোনালদো ও এমবাপ্পেদের। রীতিমতো চ্যালেঞ্জিং কাজটা করেছেন ডেনমার্কের ডিজাইনাররা। বিশ্বকাপে এই লেগো তুমুল জনপ্রিয়তা পাবে বলে আশা তাদের। রোনালদোর ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। শুরুতে আমরা একটা ডামির মতো তৈরি করে সেটা রোনালদোর টিমের কাছে পাঠিয়েছিলাম। তারা এটা বেশ পছন্দ করার পর আমরা চূড়ান্তভাবে তৈরি করি। এটা শিশুদের বেশ পছন্দ হবে। মেসির ট্যাটু নিয়েও আমাদের বেশ চিন্তা করতে হয়েছে, কারণ অবিকল ট্যাটুর মতো করে প্রতিটি টুকরা আমাদের তৈরি করতে হয়েছে। বিশ্বকাপ জয়ের পর মেসি যেভাবে উদযাপন করেছেন সেটা ফুটিয়ে তুলতে 1427 টুকরো লেগো ব্যবহার করেছেন ডিজাইনাররা। এর দাম পড়বে $179। এছাড়াও রোনালদো ও মেসির খেলার নানা ধরনের লেগোগুলো পাওয়া যাবে $79। এমবাপ্পে ও ভিনিদের লেগোর মূল্য $29, একটু বেশি অর্থ দিয়ে কিনতে হবে। এরই মধ্যে এই লেগো দেখে ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। বিশ্বকাপ চলাকালীন এটা সমর্থকদের বাড়তি আনন্দ যোগাবে বলে মনে করছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।